Hello everyone, welcome to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা থমাস হার্ডির লেখা দ্য ডার্কলিং থ্রাশ কবিতাটি নিয়ে আলোচনা করে নেব। মূল টেক্সটে যাওয়ার আগে আমরা কবিতাটি সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য জেনে নেব। The poet is Thomas Hardy, who is often referred to as the last Victorian and the first modernist. তার জন্ম 1840-তে কুইন ভিক্টোরিয়ার সিংহাসনে রানী হয়ে বসার ঠিক ৩ বছর পর। So his long literary career spanned both the Victorian and the modern eras. তিনি মোট 14টি নভেল লিখেছিলেন, 3 ভলিউম শর্ট স্টোরিজ লিখেছিলেন এবং প্রায় 900টির উপর কবিতা লিখেছিলেন তার পুরো জীবদ্দশায়। So he was an incredibly prolific writer. The Darkling Thrush, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়, এই কবিতাটি লেখা হয়েছিল 1900 সালের ডিসেম্বর মাসে, ঠিক নববর্ষের আগের রাতে, 19 শতকের শেষ প্রান্তে দাঁড়িয়ে। আবার কিছু সূত্র অনুযায়ী এই কবিতার ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপিতে একবার 1899 লেখা হয়েছিল, পরে তা কেটে দেওয়া হয়। এ থেকে ধারণা করা যায় যে দ্য ডার্কলিং থ্রাশ হয়তো এই সময়ের আশেপাশেই লেখা। তবে নিশ্চিতভাবে এইটুকু বলা যায় যে শতাব্দীর পালাবদলের প্রেক্ষাপটেই এর লেখা সম্পন্ন হয়েছিল। এটা প্রথম প্রকাশিত হয় ইন দ্য ইয়ার 1900 ইংল্যান্ডের একটি পত্রিকা দ্য গ্রাফিকে। কবিতাটির মূল টাইটেল ছিল বাই দ্য সেঞ্চুরিজ ডেথবেড, যার মাধ্যমে বোঝাই যায় যে এটি একটি শতকের অন্তিম সময় নিয়ে লেখা। গঠনগতভাবে কবিতাটি 4টে অক্টেভে বিভক্ত, অর্থাৎ প্রত্যেক স্ট্যান্জা বা প্রত্যেক স্তবকে আছে 8টি করে লাইন। প্রতি স্ট্যান্জার রাইম স্কিম হচ্ছে এ বি এ বি সি ডি সি ডি এবং এতে ব্যবহার হয়েছে অল্টারনেট আয়াম্বিক টেট্রামিটার ও আয়াম্বিক ট্রাইমিটার, যা পুরো কবিতাটিকে একটা ছন্দবদ্ধ সুরে বেঁধে রেখেছে। নাও দ্য ডার্কলিং থ্রাশ কবিতাটি হলো কবির একটা চিন্তাপূর্ণ মুহূর্তের কাব্যচিত্র, যেখানে পুরনো এক শতাব্দীর অবসান ঘটছে, দেখতে পাচ্ছি এন্ড অফ অ্যান এরা, আর নতুন বিংশ শতাব্দী দরজায় কড়া নাড়ছে। এর মূল বিষয় যা আমরা কবিতায় দেখতে পাবো তা হলো এন্ড অফ অ্যান এরা, একটা যুগের অবসান, সময়ের প্রবাহ ও পরিবর্তন, নতুনের সম্ভাবনা এবং অনিশ্চয়তা আর আশার মধ্যেকার টানাপোড়েন। Now let's see the title of the poem. The word darkling means in darkness or darkening, that is becoming dark, অর্থাৎ অন্ধকার থেকে বা অন্ধকার ঘনিয়ে আসছে এমন অবস্থাকে বোঝায় ডার্কলিং। Now this word is not just any ordinary word, it has a rich history in literature. সর্বপ্রথম এটি ব্যবহৃত হয় মিল্টনের প্যারাডাইস লস্ট ইন দ্য মিড 15th century। পরে কিটস তার বিখ্যাত ওড টু আ নাইটিঙ্গেলে ডার্কলিং শব্দটি ব্যবহার করেন। ম্যাথিউ আর্নল্ড ডোভার বিচে লেখেন ডার্কলিং প্লেন, এবং ওয়ার্ডসওয়ার্থের বহু কবিতাতেও এই শব্দটির ব্যবহার পাওয়া যায়। সো হার্ডিজ ইউজ অফ ডার্কলিং connects him to other romantic poets who also explored the theme of a bird song in the face of darkness or despair. একই সময়ে কবিতার পরিবেশটাও এই শব্দটি তুলে ধরে। অন্ধকার ঘনিয়ে আসা বছর শেষের এক বিষণ্ণ শীতল নিস্তব্ধ সন্ধ্যার ছবি আমাদের সামনে এই শব্দটা তুলে ধরে। এবার আসি থ্রাশ শব্দটিতে। থ্রাশ মানে হলো একটি ছোট পাখি, যার গান খুব মিষ্টি ও সুরেলা হয়। সাহিত্যে কবিতায় এই পাখিটি আশা ও জীবনী শক্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এই কবিতায় থ্রাশ পাখির গান ভেসে আসে অন্ধকারের মধ্যে থেকে। অন্ধকারে এক আশা জাগানিয়া পাখির গান মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই ঘন হোক, আশার আলো একেবারে কখনো নিভে যায় না। কিভাবে এই আবেগ, এই বার্তাটা কবিতায় কবি তুলে ধরেছেন, এবার আমরা সরাসরি টেক্সটটা পড়ে দেখে নেব। I leant upon a coppice gate. উচ্চারণটা কোপাস, কোপাইস নয় কিন্তু।
কোপাস বলতে একটা ছোট বন বোঝায়, where the trees are cut back regularly to provide wood। অর্থাৎ এই বনটি প্রকৃতির অংশ হলেও এটা মানুষের দ্বারাই কন্ট্রোলড বা নিয়ন্ত্রিত হয়। এই ছোট বনটিতে যাবার প্রবেশদ্বার বা একটা গেটের ওপর হেলান দিয়ে আমি অর্থাৎ কবি দাঁড়িয়ে। Now this Copper's gate is more than a physical object, a wooden gate. It becomes a symbolic threshold in this poem। এই গেটটা যেন ডিপার্টিং 19th সেঞ্চুরি অ্যান্ড অ্যারাইভিং 20th সেঞ্চুরির মাঝের একটা সীমারেখা। 19 শতক মানে ভিক্টোরিয়ান পিরিয়ড, যেখানে ছিল ধর্ম, নৈতিকতা, নিয়মকানুন, ধৈর্য আর স্থিতিশীলতা। বিংশ শতক মানে তাতে আসছে আধুনিকতা, বিজ্ঞান, প্রযুক্তি, সংশয়, যুদ্ধ এবং আত্ম অনুসন্ধান। এবার এই দুই যুগের মাঝে এই কোপাস গেট যেন সেই রূপান্তরের চৌকাঠ, যেখানে কবি দাঁড়িয়ে আছেন একটি বিলীয়মান অতীত আর একটি অনিশ্চিত ভবিষ্যতের মাঝে। সেখানে থেমে তিনি কি দেখছেন? When frost was spectre grey। Spectre means ghost, মানে যখন তুষার ছিল একটা ভূতের মতন ধূসর রঙের। Now this frost with a capital F is personified here। শীতের সন্ধ্যায় ঠান্ডা তুষারে ঢাকা প্রান্তর বড় প্রাণহীন, ধূসর, যেন ভূতের মতন শীতল, ধূসর, নির্জীব বলে মনে হচ্ছে। And winter's dregs made desolate the weakening eye of day। এখানে উইন্টার্স ড্রেগস বা শীতের অবশিষ্টাংশ আসলে একটা মেটাফর। ড্রেগস শব্দটি সাধারণত বোঝায় দ্য লেফট ওভার বিটস, দ্যাট ইজ দ্য সেডিমেন্টস, পানির নিচে থিতিয়ে পড়া তলানিটুকু। Here Hardy compares the last bite or the last harsh days of winter to the bitter leftovers at the bottom of a cup। সেই তলানিটা পৃথিবীকে যেন বিষণ্ণ, নির্জন করে তুলছে। Now again winter with the capital W is also an example of personification here। এখানে শীতকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যেন সে ইচ্ছাকৃতভাবে চারপাশে এরকম একটা নিরানন্দ নির্জন পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। The weakening eye of day। Eye of day is metaphor for the sun। দিনের শেষে সূর্যের আলো নিস্তেজ, নিষ্প্রভ হয়ে আসছে, চারপাশে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। The tangled vine stems coat the sky। Tangled means twisted, পেঁচানো, জট পেকে গেছে এরকম। ভাইন স্টেমস হলো লতানো গাছের ডালপালা, যেগুলো একে অপরের সাথে বিশ্রী রকম ভাবে জড়িয়ে গেছে। Scored the sky means they made dark lines across the sky like scratch marks। অর্থাৎ শুকিয়ে যাওয়া লতাগুলো এত জটিল ভাবে পেঁচিয়ে আছে, গাছের থেকে তারা এরকম ভাবে ঝুলে আছে যেন দেখে মনে হচ্ছে আকাশের গায়ে তারা আঁচড় টেনে দিয়েছে। Like strings of broken lyres। লায়ার হলো প্রাচীন গ্রীসে ব্যবহৃত এক ধরনের তারের বাদ্যযন্ত্র। এই শুকনো জট পাকানো ডালপালাগুলোকে তুলনা করা হচ্ছে ভাঙা লায়ারের ছেঁড়া তারের সাথে। সো ইটস अगेन আ ক্লিয়ার এক্সাম্পল অফ সিমিলি। অকেজো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এই তুলনা বুঝিয়ে দিচ্ছে দ্য টোটাল ল্যাক অফ এনি মিউজিক, এনি জয় অ্যান্ড হারমোনি ইন দ্যাট ব্যারেন অ্যাটমসফিয়ার। সুর, ছন্দ, আনন্দবিহীন একটা ঊষর পরিবেশ। And all mankind that haunted nigh had sought their household fires। All mankind means all people, that is the humanity in general। Haunted nigh means stayed close nearby। হার্ডি এখানে ইচ্ছাকৃতভাবে হন্টেড শব্দটি ব্যবহার করছেন টু অ্যাড আ ঘোস্টলি ইরি টোন অ্যান্ড টু অ্যাড টু দ্য গ্লুমি নেচার অফ দ্য পোয়েম। মানে আশেপাশে মানুষ ছিল ঠিকই, কিন্তু তারা খুব নির্জীব, নিরানন্দ ছিল, লাইক ঘোস্টলি ফিগার্স অ্যান্ড দে মুভড কোয়াইটলি অর লাইফলেসলি। তাহলে বিষণ্ণ পরিবেশে ঘুরে বেড়ানো ছায়ার মতন কিছু মানুষ, এটা বোঝানোর জন্য উনি হন্টেড শব্দটা ব্যবহার করেছেন।
had sought their household fires, সেই সব মানুষেরা নিজের ঘরের মধ্যে উষ্ণ আগুনের সান্নিধ্যে ফিরে গেছে। বাইরের ঠান্ডা বিষণ্ণ পরিবেশ থেকে বাঁচতে তারা বাড়ির কমফর্ট আর ওয়ার্মথকে বেছে নিয়েছে। Household fires symbolizes the safety, family, shelter, warmth, and comfort, in contrast to the cold, bleak, lifeless world outside. The land's sharp features seemed to be. The land's sharp features referred to the bare, jagged outlines of the winter landscape. শীতের পাতাবিহীন গাছপালা, রুক্ষ ফাঁকা ডালপালা, এবড়ো খেবড়ো রুক্ষ ফাটা জমি, মাটির এই রুক্ষ কঠিন ধারালো রূপ দেখে কবির কি মনে হচ্ছিল? দ্য সেঞ্চুরিজ কর্পস আউটল্যান্ড, শতাব্দীর মৃতদেহ পড়ে আছে। Century is personified here. It obviously refers to the 19th century, which was ending when Hardy wrote this poem. এই 19th century corpse বা dead body, মৃতদেহ যেন outland, that is lying out or stretched out like on display, প্রসারিত হয়ে চোখের সামনে পড়ে আছে। চারপাশের প্রকৃতি যেন একটা যুগের শেষ, ক্ষয় এবং সেটার একটা চরম মৃত্যুর চিহ্ন বহন করছে। He script the cloudy canopy. ক্রিপ্ট হলো সমাধিগৃহ, ক্যানোপি হচ্ছে সেটার ওপরের আচ্ছাদন, অর্থাৎ বিশাল ধূসর মেঘে ভরা আকাশটাই যেন মারা যাওয়া এই 19 শতাব্দীর কবরের ছাদ। The wind, his death lament, আর বাতাসই হলো তার মৃত্যুর শোকগাথা। Death lament মানে a song of mourning or sadness, often in funeral rituals. তার মানে চারপাশের প্রকৃতি, আকাশ বাতাস একত্রে যেন একটি যুগের অবসানে, একটি শতাব্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। এই গোটা দৃশ্যটাই যেন একটা বিশাল অন্ত্যেষ্টিক্রিয়া, যেখানে প্রকৃতিও শোকে ম্রিয়মাণ হয়ে রয়েছে। The ancient pulse of germ and birth. Ancient pulse বা প্রাচীন স্পন্দন বলতে বোঝানো হয়েছে প্রকৃতির সেই চিরন্তন জীবনের গতি, সেই পুরাতন শক্তি যা যুগ যুগ ধরে চলে আসছে, যা থেকে জার্ম, জার্ম মানে কিন্তু এখানে কোনো জীবাণু নয়, ইট মিনস দ্য স্টেট ফ্রম উইচ থিংস ক্যান জার্মিনেট অর গ্রো, অর্থাৎ বীজ অঙ্কুরিত হয়। বার্থ, নতুন জীবন জন্ম নেয়, মানে প্রকৃতির সেই প্রাচীন জীবন সৃষ্টির শক্তি যা চিরকাল ধরে নতুন জীবন আর সৃষ্টি ঘটিয়ে এসেছে। was shrunken hard and dry, সেই শক্তি এখন সমস্ত সজীবতা ও আর্দ্রতা হারিয়ে ফেলেছে, সেটা এখন শক্ত আর শুকনো হয়ে গেছে। So the natural force that once caused life and creation is deeply weakened now. Hence the earth can no longer create or renew. একটা শীতল, নিঃসঙ্গ, নিষ্প্রাণ, বন্ধা পৃথিবীর চিত্র ধরা পড়ছে এখানে। And every spirit upon earth. Every spirit means every soul, every living being, মানে পৃথিবীর প্রতিটি প্রাণ বলতে মানুষ, প্রাণী, এমনকি দ্য ভেরি লাইফ ফোর্স, দ্য ভেরি লাইফ স্পিরিট অফ দ্য আর্থ, পৃথিবীর সামগ্রিক প্রাণ শক্তিকেই এখানে বোঝানো হয়েছে। সেটার কি হচ্ছে? seemed fervorless as I. ফারওয়ারলেস মানে উৎসাহহীন, শক্তিহীন, উদ্যমহীন, অর্থাৎ সবাই যেন আমারই মতো, অ্যাজ আই, হিয়ার ইট রেফার্স টু দ্য পোয়েট। কবি বলছেন যেন এগুলো আমারই মতন হতাশ, নিষ্পৃহ, কেউই আর জীবনের প্রতি কোনো আশা, আগ্রহ বা উচ্ছ্বাস বোধ করছে না। কবির ভিতরের গভীর হতাশা যেন তার চারপাশে জগতের মধ্যেও ছড়িয়ে পড়ছে বলে তার মনে হচ্ছে। Here again it is an example of simile, where every living creature seems devoid of passion and energy as the poet is. তাহলে আমরা দেখছি যে কবিতার এই প্রথম দুটো স্ট্যান্জাতে কবি একটা ব্লিক, লাইফলেস উইন্টার ল্যান্ডস্কেপের ছবি এঁকেছেন, যা তার নিজের বিষণ্ণ মনেরই প্রতিফলন। এবার তার মন খারাপ কেন? কারণ সেই সময়
ইংল্যান্ডে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে কৃষিভিত্তিক জীবনের অবসান এবং শিল্পায়নের একটা সর্বব্যাপী উত্থান হচ্ছিল, যেটা তাকে বিষণ্ণ করে তুলেছিল। এই পরিবর্তনের কারণেই 19th সেঞ্চুরির শেষ সময়টা তার কাছে শীতল, নির্জন, নিষ্প্রাণ আর নিরাশায় ভরা বলে মনে হচ্ছে। এবার দেখা যাক কবিতার শেষ দুটো স্ট্যান্জাতেও এই পরিস্থিতির কোনো রকম পরিবর্তন হয় কিনা। At once a voice arose among the bleak twigs overhead. At once means suddenly, হঠাৎ করে মাথার উপরে থাকা পাতাহীন শুকনো মলিন ডালপালার মধ্যে থেকে একটা কণ্ঠস্বর, একটা ভয়েস শোনা গেল। ব্লিক মিন্স বেয়ার, সম্বার, অনাবৃত, নিরানন্দ। টুইগস মানে হলো ছোট ছোট শুকনো গাছের ডাল। এখানে শীতকালে গাছের পাতা ঝরে যাওয়া শুকনো খালি ডালকে বোঝানো হয়েছে, যেখানে কোনো জীবনের চিহ্ন নেই, কোনো আনন্দ নেই। এই ওভারহেড ওয়ার্ডটা এখানে খুব সিগনিফিকেন্ট, অ্যাজ ইট নট অনলি সাজেস্টস আ ফিজিক্যাল লোকেশন দ্যাট ইজ আপ ইন দ্য ট্রি, ওপরের কোনো জায়গা এটাই শুধু বোঝাচ্ছে না, বাট ইট অলসো সাজেস্টস আ স্পিরিচুয়াল এলিভেশন অর ট্রান্সেন্ডেন্স। এটা বোঝাচ্ছে যে সব হতাশার মধ্যেও আশা এমন কোনো এক জায়গা থেকে আসতে পারে যেটা আমাদের দুঃখ বা আমাদের পার্থিব সমস্যাগুলোর অনেক ঊর্ধ্বে। এবার কেমন ছিল সেই ভয়েসটা? ইন আ ফুল হার্টেড ইভেন সং। ফুল হার্টেড মানে পাখিটা তার হৃদয় ঢেলে, মন থেকে নিজের সবটুকু আবেগ আর অনুভূতি ঢেলে এই গানটা গাইছে। দ্য বার্ড ইজ নট হোল্ডিং ব্যাক এনি ফিলিং। ইভেন সং সাধারণত সন্ধেবেলায় গাওয়া কোনো প্রার্থনা সঙ্গীত বা ধর্মীয় স্তোত্রকে বোঝায়। সন্ধেবেলায় এই গানেও হয়তো কবি সেই একই রকম স্পিরিচুয়াল অ্যান্ড সিক্রেট কোয়ালিটি, পবিত্র একটা ব্যাপার খুঁজে পেয়েছেন যা খ্রিশ্চান ইভেন সং এর মধ্যে থাকে। অফ জয় ইললিমিটেড। Illimited is an old-fashioned or poetic way of saying unlimited, boundless, মানে যার কোনো সীমা নেই, অন্তহীন। অর্থাৎ সেই গানটায় ছিল একরাশ অফুরন্ত আনন্দ। সেই নিস্তেজ আশাহীন পরিস্থিতিতেও পাখিটার মনে সুখ যেন উপচে পড়ছে। অ্যান এজড থ্রাশ, একটা বুড়ো থ্রাশ পাখি, ফ্রেল, দুর্বল, অশক্ত, গন্ট, খুব রোগা আর হাড় জিরজিরে, হয়তো খিদে বা অসুস্থতার কারণে, অ্যান্ড স্মল আর ছোট। Now the small size shows the helplessness and insignificance of the bird in the vast bleak landscape. In blast beruffled plume. ব্লাস্ট মানে হলো জোরে বয়ে যাওয়া হাওয়া বা ঝড়ের ঝাপটা। বেরাফল্ড মানে এলোমেলো হয়ে যাওয়া। প্লিউম, ইট রেফার্স টু দ্য ফেদার্স, পাখির ডানা বা পালককে বোঝানো হচ্ছে। মানে ঠান্ডা ঝোড়ো হাওয়ায় সেই ছোট্ট দুর্বল পাখিটার পালকগুলো এলোমেলো হয়ে গেছিল। সে কি করছিল? হ্যাড চোজেন দাস টু ফ্লিং হিজ সোল। হ্যাড চোজেন দাস, এই ফ্রেজটা খুব ক্রুশিয়াল, কারণ এটা বোঝাচ্ছে যে পাখিটা ইচ্ছা করে, খুব সচেতনভাবে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়ে গান গাইছে। ইট ওয়াজ হিজ চয়েস। দাস বলতে তার সেই ফুল থ্রোটেড ইভেন সং অফ জয় ইনলিমিটেড, অর্থাৎ মন প্রাণ ঢেলে অসীম আনন্দে গান গাওয়াকে বোঝানো হচ্ছে। টু ফ্লিং হিজ সোল মানে নিজের পুরো সত্তা, আত্মা, প্রাণ, মনের যাবতীয় আবেগ শক্তিকে এই গানের মধ্যে ঢেলে দিয়ে উজাড় করে দিয়েছে সে। কোথায় এই গানটা সে উজাড় করে দিচ্ছে? upon the growing gloom. Growing gloom means increasing darkness, গভীর হতে থাকা অন্ধকার। একদিকে লিটারাল বা আক্ষরিক অর্থেই হলো সন্ধ্যার অন্ধকার গভীর হয়ে রাত নেমে আসছে, সেই অর্থে গ্রোয়িং গ্লুম। অ্যান্ড সিম্বলিক্যালি, প্রতীকী অর্থে এখানে সেই গভীর হতাশা আর শূন্যতার কথা বলা হচ্ছে, যা শতাব্দীর শেষ সময়ে কবি অনুভব করছেন। তাহলে পাখিটা ইচ্ছা করে নিজের সবটুকু প্রাণশক্তি আর সীমাহীন আনন্দ তার গানের মাধ্যমে চারপাশের ক্রমবর্ধমান অন্ধকার ও হতাশার ওপর ঢেলে দিচ্ছে। অ্যান্ড ইটস ইজ
choice, deliberate decision. এত বিষণ্ণতার মাঝে একটা দুর্বল বুড়ো থ্রাশ পাখির এই আনন্দমুখর গান শুনে কবি অবাক হয়ে গেছেন। তিনি বোঝার চেষ্টা করছেন পাখিটার এত উচ্ছ্বাসের উৎসটা কি, কারণটা কি। So little cause for carolings. So little cause মানে প্রায় কোনো কারণই নেই। For carolings. Carolings generally refer to joyful songs, আনন্দের গান গাওয়া, যেমন খ্রিশ্চান ক্যারলস। কবি বলছেন এমন আনন্দের গান গাওয়ার কোনো কারণ তো চোখে পড়ছে না। Of such ecstatic sound. এক্সট্যাটিক মানে হলো সীমাহীন আনন্দ বা উল্লাস। পাখির গানের এই বিপুল আনন্দ দেখে কবি খুব অবাক হয়ে যাচ্ছেন। Was written on terrestrial things. Terrestrial things means things of the earth or the world around us. অর্থাৎ পৃথিবীর কোথাও তো এই আনন্দের কোনো কারণ ছিল না। Afar or nigh around. Afar means far away. Nigh is an old word for near. দূরে বা কাছে কোথাও আনন্দের কোনো ছাপ কোথাও ছিল না। মূলত এই লাইনগুলোতে কবির গভীর বিস্ময় প্রকাশ পেয়েছে। বাইরের জগতে তিনি আনন্দের কোনো চিহ্ন খুঁজে পাচ্ছেন না। তাই এই বিষণ্ণ অন্ধকারে এই পাখির আনন্দমুখর সুরেলা গান তার কাছে এক ভারী রহস্যময়, ব্যাখ্যাতীত আশার প্রকাশ হয়ে উঠছে। That I could think, আমার মনে হচ্ছিল যেন they are trembled through, মানে গানটার ভেতর দিয়ে কিছু একটা মৃদুভাবে ট্রেম্বল বা কাঁপতে কাঁপতে ভেসে আসছিল, যেটা সরাসরি বোঝা যাচ্ছিল না কিন্তু অনুভব করা যাচ্ছিল। হিজ হ্যাপি গুড নাইট এয়ার, পাখিটার আনন্দে ভরা সন্ধ্যার গান, বিদায়ী গান, একরকম দিনের শেষে শুভরাত্রি বলার মতন। অর্থাৎ শীতল নিরস পরিবেশের মধ্যে পাখিটার সন্ধ্যার বিদায়ী গান এমন এক আনন্দে ভরা ছিল যার মধ্যে দিয়ে যেন মৃদু কম্পনে একটা সূক্ষ্ম অনুভূতি ভেসে আসছিল। কি সেটা? Some blessed hope. Blessed suggests something divine, something sacred or fortunate, perhaps even heaven sent, মানে যেন ঈশ্বর প্রদত্ত বা আশীর্বাদ ধন্য পবিত্র কিছু। And hope with its capital H is personified here, যা বোঝায় এটা নিছক যে কোনো আশা নয়, বরং নিরাশার অন্ধকার থেকে উত্তরণের সহায় হয়ে উঠতে পারে এমন একটা শুভ সত্তা যার উপস্থিতি অনুভব করা যায়। তাহলে কবিতার শুরুর দিকে যে হতাশা ছিল, যে বিষণ্ণতা ছিল, ঠিক তার বিপরীতে হচ্ছে এই ব্লেসেড হোপ। Whereof he knew means of which he, that is the thrush, he knew, পাখিটি এই পবিত্র আশা সম্পর্কে জানতো। And I was unaware, আর আমি ছিলাম অজ্ঞ। পাখিটা জানতো কিন্তু আমি সেই আশার ব্যাপারে জানতাম না। সব শেষে বলা যায় দ্য ডার্কলিং থ্রাশ শুধুমাত্র একটা মৃতপ্রায় শতাব্দীর বিষণ্ণ চিত্র নয়, বরং তা শেষ হচ্ছে একটা শান্ত রহস্যময় আশার অনুভূতিতে, যাকে হার্ডি বলছেন সাম ব্লেসেড হোপ। Now this phrase beautifully echoes the three Christian virtues of faith, hope and charity or love. শুধুমাত্র এই খ্রিশ্চান ভার্চুসগুলোই, এই খ্রিশ্চান গুণগুলোই নয় যেগুলো আধ্যাত্মিক শান্তির দিকে ইঙ্গিত করছে, থ্রাশ পাখিটির ফুল হার্টেড ইভেন সং এবং ক্যারলিংস, এই শব্দগুলো একটা পবিত্র অর্থ বহন করছে। ইভেন সং আমাদের গির্জার প্রার্থনা সঙ্গীতের কথা মনে করিয়ে দিচ্ছে, আর ক্যারলিংস বড়দিনের আনন্দের গানের স্মৃতি জাগিয়ে তুলছে, যেগুলোর সাথে আশা আর মুক্তির বার্তা জড়িয়ে আছে। কবির চারপাশটা তাই মৃতপ্রায় আর ধ্বংসের মতন মনে হলেও, তার নিজের মনে আশা না থাকলেও থ্রাশ পাখির গান যেন এক ঐশ্বরিক দান হয়ে প্রশান্তি নিয়ে আসছে। হার্ডি কবিতার শেষে আলটিমেটলি হয়তো কোনো নিশ্চিত উত্তর আমাদেরকে দিচ্ছেন না বা সমাধান দিচ্ছেন না, বাট হি লিভস আস উইথ আ পাওয়ারফুল থট দ্যাট ব্লেসেড হোপ can sing even in the darkest times.
যে সব অন্ধকার, অবক্ষয় আর নিরাশার মাঝেও এক টুকরো পবিত্র আশার বাণী ঠিকই কোথাও থেকে যায়। এর সাথে এই কবিতার এক্সপ্লানেশন এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ করছি। প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর মোর such videos. Study well, stay happy and stay connected. Thank you.